পালাবে। আমি আগেও বারবার বলেছি আপনাদের, অনেককে বলেছি, এক সুযোগ দিলেই পালাবে। যাবতীয় দুর্নীতির টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, জেলে যাবে, এবং সেই দিন আমি মেমারি বাসীকে আমার বিধানসভা এলাকায় মিষ্টি খাওয়াবো, আমি কথা দিই। জেলে যাবে, ঠিক যেভাবে জাহাঙ্গীরকে প্যারেড করানো হচ্ছে না হাফ প্যান্ট পরিয়ে রাস্তাতে। দুটো বিল পাশ হয়েছে বিধানসভায়, একটা ওবিসি সংশোধনী বিল, একটা গুন্ডা দমন বিল। কি বলবেন? এই জন্যই তো মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, যে এই দুটো বিল পাস হওয়ার জন্যই। এবং গুন্ডা দমন বিল যেটা পাস হয়েছে সেটা হচ্ছে যে এবার সম্পত্তি, মেন যেটা বিষয়, যে দুর্নীতি করে পালিয়ে যাবে না, সম্পত্তি বেচেও সেই দুর্নীতির কিন্তু যে টাকা তারা জনগণের টাকা খেয়ে যাবে সেগুলোকে উদ্ধার করা হবে। আরও অনেক কিছু আছে। আর যেটা হলো এই ওবিসি যেটা বিল, সেটা তো তোমরা জানো যে হাইকোর্টের রায় ছিল, হাইকোর্টের রায়টাকে মেনেই এই বিল আনা হয়েছে, বিলের অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যেখানে যদি তুমি অরিজিনাল মানে আমাদের যেটা সংবিধান, সেই সংবিধানে বাবা সাহেব আম্বেদকর যেটা করে গিয়েছিলেন সেটা যদি দেখো, সেখানে কিন্তু যারা পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিক দিক দিয়ে বা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য বলা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটাকে সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়ে শুধুমাত্র ভোটের কাজে এটাকে ব্যবহার করেছিলেন। কাদের কাদের ঢোকানো হয়ে গেছে সেই বিষয়ে যাচ্ছি না, সেগুলো তোমরা জানো। ফলে সরকারকে এটা অ্যামেন্ডমেন্ট করার দরকারই ছিল, কারণ যোগ্য লোকেরা ওবিসির মধ্যে থাকতে পারছিল না। এবং এইটার জন্য, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য এই যে এটা আটকে গেল, ওবিসি সব তো বাতিল হয়ে গেছে, তোমরা দেখেছো। তার জন্য এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে যারা যোগ্য তারা কর্মসংস্থান পেল না, 10-12 বছরে গোটা কয়েকটা প্রজন্ম একেবারে শেষ হয়ে গেল। ফলে এই বিল দুটো আনার কথাই ছিল, সেই বিল দুটো পেশ হয়েছে এবং পাশও হয়ে গেছে, রীতিমতো ভোটাভুটি হয়েছে। বিরোধীরা ভোট চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি ভোট চাওয়ার পর তারা দিলাম পালিয়ে গেলেন। তাহলে ভোট চাওয়ারই কি দরকার ছিল? যদি শাসক দলের 208 জন বিধায়ক থাকে তাহলে ভোট চাওয়াটা মূর্খামি। অথচ তারা ভোট চাইলেন এবং তারপরে পালিয়ে গেলেন। শেষে দেখা গেল স্পিকার রীতিমতো ওই স্কুলের ছাত্রদের মতো দরজা বন্ধ করে তাদেরকে আটকানোর চেষ্টা করলেন। এর চেয়ে আর কী বলা যেতে পারে? মানুষ চেয়েছিলেন, ফলে মানুষ এগুলোর জন্যই বিজেপিকে ভোট দিয়েছিলেন। নতুন সরকার সেই কাজগুলো করছেন, বিলগুলো হচ্ছে। এরপরে ইউসিসি হবে, ইউসিসির বিল পেশ হবে এবং পাশও হয়ে যাবে। ফলে আইন সবার জন্য এক হওয়ার কথা। এই বিলগুলো এত তাড়াতাড়ি দেখতে পাবো, সত্যি কথা বলতে কি ভাবিনি। মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল এগুলো দেখার জন্যই। এবং আমাদের সরকার যে শপথ নেওয়ার 2 মাসের মধ্যে যে এগুলো হবে, সত্যি অনেকে ভাবতে পারেনি। সরকার একেবারে চমক দিয়েছে যে এত তাড়াতাড়ি এই বিলগুলোর অ্যামেন্ডমেন্ট তারা করিয়েছে। এই যে ওবিসি সংশোধন বিল, কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে সুবিধা পাবে মানুষ? এগুলো তো সব তো আটকে গেছিলো, যেহেতু কলকাতায় যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছিল, তারপর সুপ্রিম কোর্টে মামলাটা যায় এবং কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার এটা পুরোপুরি সম্পূর্ণ অবৈধ বলে বাতিল করে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার যে অ্যামেন্ডমেন্টগুলো করেছিল সেগুলো বাতিল ঘোষণা করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। ফলে এই যে কয়েকটা বছর যেখানে এই ওবিসি নিয়ে ঝামেলা চললো, রিক্রুটমেন্ট টোটালি বন্ধ হয়ে গেল। টোটাল, না এসএসসি, না পিএসসি, না কি ডাব্লিউবিসিএস। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একটা এসএসসি হয়েছে, সেটাও চুরির দায়ে বাতিল হয়ে গেছে। বাকি এই 15 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী করেছে, তৃণমূলীদের শুধুমাত্র কন্ট্রাকচুয়াল কর্মীদের ঢুকিয়েছে বেশিরভাগটা। সবার রেগে যাওয়ার কোনো কারণ নেই, যে কন্ট্রাকচুয়াল স্টাফ মানেই যে কাজ করেন না বা তৃণমূলী, এটাও আমি বলছি না, কিন্তু কাজ করেন। কারণ আমি দেখেছি আমার বিডিও অফিসে কন্ট্রাকচুয়াল স্টাফরা অনেক কিছু কাজ করছেন। কিন্তু এদের বেশিরভাগটাই তৃণমূল আমলে ঢোকানো হয়েছে শুধুমাত্র এই যে কর্মসংস্থান নেই, স্টাফ শর্টেজ, এগুলোকে মেকআপ দেওয়ার জন্য বেশিরভাগটা তৃণমূলী ঢুকেছেন। এবং বিভিন্ন জায়গায় খবর আছে তারা অধিকাংশ কোনো কাজ করেন না। সমস্যা হচ্ছে এটাই, মানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধসিয়ে দিয়ে গেছেন। কয়েকটা জেনারেশন করে 3 থেকে 4টে জেনারেশন উনি শেষ করে দিয়ে গেছেন। আপনি ইউসিসির কথা বললেন, অনেক রাজ্যে ইউসিসি অলরেডি চালু হয়ে গেছে। 3টে রাজ্যে চালু হয়ে গেছে। আমাদের এত সমস্যাটা কোথায় হচ্ছে এত তাড়াতাড়ি ইউসিসি চালু করার? কোনো সমস্যা নেই, ইউসিসি হওয়া উচিত ছিল, গোটা দেশ জুড়ে ইউসিসি হওয়া উচিত ছিল। 3টে রাজ্যে হয়েছে, বাকি 22টা রাজ্যে হবে। আমাদের রাজ্যে হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে হতে চলেছে এবং বিল পাসও হয়ে যাবে ইউসিসি। এটাতেই হওয়া দরকার। একটা রাজ্যে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন আইন কেন হবে? আমরা তো ভারতবাসী, ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য তো একটাই আইন হওয়া উচিত। একটা ধর্মের মানুষ একটা বিয়ে করতে পারবে, একটা ধর্মের মানুষ 8খানা বিয়ে করতে পারবে। এটা কোন দেশে আমরা বাস করছি? কেন হবে? না আছে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো আইন, না আছে উত্তরাধিকার সংক্রান্ত কোনো আইন,
কিছুই তো নেই। এগুলো কতদিন হবে? কেন একটা স্বাধীন দেশে, আর আমরা তো বলি না ধর্মনিরপেক্ষ দেশ, সেকুমাকড়ো তো বলে যে ধর্মনিরপেক্ষ দেশ, তাহলে ধর্মনিরপেক্ষ দেশে ধর্ম নিয়ে বিচার কেন হবে? একটা ধর্মের মানুষের জন্য একটা আইন, আরেকটা ধর্মের জন্য আর একটা আইন তো হয়তো উচিত নয়। যদিও আমি এই সেকুলার কনসেপ্ট একেবারেই বিশ্বাস করি না, কিন্তু যারা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে তাদের জন্য বলছি, যদি এটা ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে সেই ধর্মনিরপেক্ষ দেশে একটাই আইন হওয়া উচিত ধর্মনিরপেক্ষভাবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে একটার আইনের মধ্যে আসা উচিত। ফলে আমাদের সরকার এই স্টেপটা নিয়েছে, তাড়াতাড়ি নিয়েছে। মানুষজন এটা প্রত্যাশা করে বলেই তারা বিজেপিকে ভোট দিয়েছে। মানুষ খুশি, রাজ্যের জনগণ খুশি, আমরা খুশি। এই যে ভোটাভুটির কথা তুমি বললে, যে বিরোধী মানে ওরাই তো ভোটাভুটির কথা তুলেছিল, কিন্তু হ্যাঁ, ওরাই একদম। ভোট দিল না। মানে কোথাও কি ওরা কি এখনো এই দোষনীতি চালিয়ে যেতে চাইছে? আমি সেই জানি কারণে না হলো? যে এই কম সংখ্যক নিয়ে কেন তারা স্পিকারের কাছে ভোটাভুটির কথা বলল। 208 জনের মধ্যে আমি যতটুকু আজকে দেখলাম অ্যাপ্রক্স প্রায় 180 জনের বেশি বিধায়ক উপস্থিত আছেন আজকে। 180 থেকে 90 জন বিধায়ক উপস্থিত ছিলেন। তাদের সব ভোটটাই তো পাবে, তাহলে ভোটাভুটি করে লাভটা কী হবে? এটা হচ্ছে বিধানসভার সময় নষ্ট। আবার ভোটাভুটি চেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। রীতিমতো আমরা দেখলাম স্পিকারকে দরজা বন্ধ করে স্কুলের ছাত্রদের মতন আটকে রাখার চেষ্টা হলো। বিধানসভাকে খেলার মাঠ বানিয়ে ফেলেছেন এখন। 60 জন নিয়ে যদি এভাবে ভোটাভুটি চান তো খেলার মাঠই হয়ে যাবে তারা। কেন করলেন, কী জন্য করলেন, কেন পালিয়ে গেলেন, কোনো জবাব নেই। একদম খেলার জায়গা বানিয়ে দিয়েছেন। খেলা হবে বলতেন, এখন বিধানসভাটাকে ওনারা খেলার ময়দান বানিয়ে ফেলেছেন। অন্যদিকে হুমায়ুন কবির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর দিকে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কড়া ভাষায় জবাব দিলেন বিধানসভার ভিতরে। হুমায়ুন কবির জমানা শেষ, ও জেলে যাবে। ঠিক যেভাবে জাহাঙ্গীরকে প্যারেড করানো হচ্ছে না হাফ প্যান্ট পরিয়ে রাস্তাতে, হুমায়ুন কবিরকেও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় প্যারেড করানো হবে। ওই যুগ শেষ। এখন আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এখন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এবং ওই যে উস্কানিমূলক মন্তব্য তিনি দিয়েছিলেন না ভোটের আগে, যে ভাগীরথী জলে ভাসিয়ে দেবো, এইসব উস্কানি মন্তব্য আর চলবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন এটাই ওনার শেষ উস্কানিমূলক মন্তব্য। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, বিএনএস আইন দিয়ে তার বিরুদ্ধে মামলাও হবে, এবং হুমায়ুন কবির জেলে যাবে। আগামী কয়েকদিন বিধানসভা হুমায়ুন কবিরকে মিস করবে। আর সত্যি কথা বলতে কি, এই ধরনের সাম্প্রদায়িক লোকের বিধানসভাতে আসন, আমি আসন শেয়ার করতে লজ্জা বোধ করি। হুমায়ুন কবির যেভাবে বলছে আমি মুসলিমদের নামিয়ে দেবো এবং হিন্দুদের টার্গেট করে বলা হচ্ছে, তাতে হুমায়ুন কবিরের সঙ্গে বিধানসভা শেয়ার করাটা আমার মতন লোকের পক্ষেও একটা লজ্জার ব্যাপার। আমি চাই না এসব লোকগুলো বিধানসভায় থাকুক। শুধুমাত্র 72% মুসলিম আছে বলে ভোটে জিতে আমি বিধায়ক হয়ে গেলাম, তারপরে এরকম উস্কানিমূলক মন্তব্য করলাম, এর জেলে থাকাই উচিত, একে জেলে যাওয়া উচিত। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেছে গোটা ভোট জুড়ে, ডিজে বাজাবো, দেখে নেবো, কোন বাপ আছে দেখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে একসঙ্গে জেলে পুরে একসঙ্গে দুজনকে জেলের ভাত খাওয়ানো উচিত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা দ্বিতীয়বারের জন্য খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। খুব ভালো কাজ করেছে, পালাবে। আমি আগেও বারবার বলেছি আপনাদের, অনেককে বলেছি, এক সুযোগ দিলেই পালাবে ও। যাবতীয় দুর্নীতির টাকা শিফট করে ফেলেছে, যেমন ওর অন্যান্য লোকেরা পালিয়েছে, ওও পালাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশের চিকিৎসার সুযোগ দিলেই পালাবে। আর ওই ভানুতে দ্বীপে গিয়ে বসে থাকবে, তারপর আবার ওকে আনতে গিয়ে আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরে ঘুম ছুটে যাবে। ফলে ওকে একদম এই রাজ্যের বাইরে যাওয়াই উচিত, ওকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। এতগুলো দুর্নীতি করেছে, ভোটের সময় উস্কানি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর হুমায়ুন কবিরকে ওই সাদা ডোরাকাটা পোশাক পরে আমরা জেলের ভাত খাওয়ানো দেখতে চাই। এই যে বারবার অসুস্থতার অজুহাত দিচ্ছে, চোখ দেখানোর অজুহাত দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই তো বাড়ির লোক, তিনি তো স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন এতদিন, তাহলে তিনি কেন মানে রাজ্যের স্বাস্থ্যের ওপর, স্বাস্থ্য দপ্তরের ওপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় বেহাল করে রেখে গেছে। নীল সাদা বিল্ডিং ছাড়া আর কিছুই হয়নি, সেটা সবাই জানে। কী করে চিকিৎসা করতে যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাবার, কারণ সরকারি হাসপাতালগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর দ্বীপ বানিয়ে ফেলেছে। শুধু এই নীল সাদা রঙই হয়েছে, বাকি কিচ্ছু হয়নি। কোথাও কোনো পরিকাঠামো নেই। যদি আমার বিধানসভা দেখি, না আছে মেমারি হাসপাতালে কোনো পরিকাঠামো, না যাবতীয় স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে সেগুলো কোনো পরিকাঠামো আছে, কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কিচ্ছু করেনি, শুধু টাকা দিয়ে ভোট কিনেছে, তার বাইরে আর কিছু করেনি। আরে ভোটের আগে যে সেবাশ্রয় প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল, সেখানেও তো তিনি চিকিৎসা চালাতে পারতেন নিজে। আরে সেবাশ্রয়টা কি? কারা ছিল ওখানে? সরকারি ডাক্তাররা ছিল, বিডিও ডাক্তাররা ছিল, পঞ্চায়েত থেকে ডাক্তারদের তুলে আনা হয়েছিল। সেবাশ্রয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি পরিকাঠামোকে ইউজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত প্রচার, এর বাইরে আর কিচ্ছু নয়। সেবাশ্রয় হচ্ছে ব্যক্তিগত প্রচার, সরকারি টাকার অপচয়ে ব্যক্তিগত প্রচার, আর কিচ্ছু নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি জেলে পড়া উচিত। যেভাবে ভোটের সময় উস্কানি দিয়েছে এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত আছে, প্রমাণ এসে গেছে। 150 কোটি টাকার সম্পত্তি তো বাজেয়াপ্ত করেছে পিএমএলএতে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি তিহার জেলে পাঠানো উচিত।
মানে ভোটের আগেও অমিত শাহকে প্রশ্ন করেছিল যে কবে যাবে, তাহলে এই দিনটা আমরা কবে দেখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার? আমি অপেক্ষায় আছি আপনাদের মতন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, জেলে যাবে, এবং সেই দিন আমি মেমারি বাসীকে আমার বিধানসভা এলাকায় মিষ্টি খাওয়াবো, আমি কথা দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি জেলে পুরতে হবে। ও আমার মামলাতেও ওকে ধরা হবে। আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল, সেখানে আমি পুলিশদের বিরুদ্ধে মামলা করেছি। এই পুলিশরা যখনই জেলে ঢুকতে শুরু করবে না, এই পুলিশদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে, আমি নিশ্চিন্তে থাকুন। দুটো পুলিশ যখন জেলের ভাত খাবে না আমার মামলায়, মানব গোকে মিথ্যা মামলায় ফাঁসানোর মামলায় দুটো পুলিশ যখন জেলের ভাত খাবে, এই পুলিশ তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই বলবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এটাই হবে। আমাদের শেষ প্রশ্ন করবে, সামনে 21শে জুলাই, একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল আর একদিকে কালীঘাটের তৃণমূল, তাহলে এখন তো প্রশ্ন উঠছে যে তৃণমূল তুমি কার? অ্যাকচুয়ালি তো 21শে জুলাই তো যুব কংগ্রেসের আন্দোলন ছিল, মানে কংগ্রেসের আন্দোলন ছিল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছিল। 21শে জুলাই ঘটনা কি ঘটেছিল? সিপিএমের গুলিতে কংগ্রেসের লোকজন মারা গিয়েছিল, আর সেটাকে হাইজ্যাক করলো তৃণমূল কংগ্রেস এবং মঞ্চে উঠে বিজেপিকে গালাগাল দিত। এই তো 21শে জুলাই ছিল। সিপিএমের হারমাদদের গুলিতে কংগ্রেস কর্মীরা মারা গিয়েছিল, তৃণমূল হাইজ্যাক করে বিজেপিকে গালাগাল দিত। এটা হচ্ছে 21শে জুলাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করেছিল, এবার মমতার কাছ থেকে আমরা মানে আমাদের বিরোধী দলনেতা হাইজ্যাক করে দেবে ঋতব্রত। এই জিনিস দেখতে ভালোই লাগে। কিছু তো মিম বানাতে হবে আপনাদের, কিছু তো মানে কমেডি থাকতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, আমরা কমেডি কিছু মিস করছি, ফলে আপাতত মমতা ঋতব্রত লড়াইটা দেখি কমেডি হচ্ছে। ওবিসি সংশোধন বিলের পাশাপাশি তো গুন্ডা দমন বিল পাশ হলো আজ বিধানসভায়, কি বলবেন? এটা হওয়ারই ছিল, এটা হতো। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং আমাদের রাজ্য সরকার এবং আমাদের কলিগসদের। আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে এই বিলটার সপক্ষে আমরা দাঁড়িয়েছি, কারণ এটা দাবি ছিল। আপনি ভাবুন, আপনার যোগ্যতা, আপনি যে প্লেটে ভাতটা খেতে বসেছেন সেই প্লেটটা কেড়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে। এটা কত বড় অন্যায়। আমাদের ওবিসি ভাইদের সঙ্গে এত বছর ধরে যে অন্যায়টা আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তোলাবাজদের সরকার, গুন্ডাদের সরকার যেটা করে এসেছে, তারই আজ সেই নীতিটাকে ভেঙে দিয়ে, ব্রেক দ্য সাইলেন্স যে কথা আছে সেভাবে ভেঙে দিয়ে আজকে সুশাসন প্রতিষ্ঠা হলো, রামরাজ্য প্রতিষ্ঠা হলো। গুন্ডা দমন করতে অসুবিধা কোথায়? গুন্ডারা তো জেলের ভেতরেই থাকবে, ঘরে কেন থাকবে গুন্ডারা? গুন্ডারা থাকবে শ্রীঘরে, ঘর নয় শ্রীঘরে। এবং ডিপ ক্লিনিং গোটা তারকেশ্বরে যেমন হচ্ছে, গোটা বাংলাতেও, গোটা বাংলা জুড়ে ডিপ ক্লিনিং করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এটা হওয়ার ছিল, এটা হয়েছে। আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই, এবং আমরা গোটা বাংলার মানুষকে আমি মেসেজ দিতে চাই যে ভয় করুন, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কোনো রকম গুন্ডাগিরি সহ্য করবেন না, প্রথম দিনেই বলে দিয়েছেন। আপনি যেই হন, আজকে হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি যত বড়ই নেতা হয়ে যাও, তুনো ধর্মকে লেলিয়ে দিয়ে তুমি রাস্তায় গুন্ডামি করতে পারো না। আমি একটা গুন্ডার নাম নিচ্ছি, আমি তখন সাংবাদিক ছিলাম, আমার মনে রয়েছে সন্দেশকালীর শেখ শাহজাহান কি বলেছিল, আজকে সে কোথায়? সোকল্ড পুষ্পা, আজকে সে কোথায়? সোকল্ড মাচ্চোর, আজকে সে কোথায়? হ্যাঁ, কোথায়? কোনো গুন্ডাগিরির জায়গা নেই। এবার আমি আরো একটা কথা সংযোজন করে দিই, কেউ যদি ভাবেন যে 4 তারিখের পর গেরুয়া আবির মেখে আপনি গুন্ডাগিরি করবেন আর সেটা এই সরকার বা এই আমরা পারমিট করব, না মশাই, না। আপনিও নজরে রয়েছেন, আপনিও জেলে যাবেন, আপনিও আইনের শাসনে আসবেন। এটা আইনের শাসন চলছে, শাসকের আইন বাংলায় চলছে না। আপনাকেও কিন্তু ঘর থেকে শ্রীঘরে যেতে হতে পারে। তাই শুধরে যান, রাম রাজত্বের পক্ষে কথা বলুন, কাজ করুন, ভালোভাবে থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এই যে বিল পাস, এই নিয়ে ভোটাভুটি চেয়েছিল মানে বিরোধীরা, কিন্তু মানে ভোটে অংশই নিল না। এই ডর সবকো আচ্ছা লাগা, মানে এই ভয় আমাদের ভালো লেগেছে, এবং ওনারা চেয়েছিলেন একটু মিডিয়া হাইপ পাই, একটু বলি আমরা করছি কাজ। আরে করার জন্য তোমার যুক্তি লাগবে। আপনি বলুন, ওবিসি যেভাবে করে রেখেছিল, আমাদের ভাই বোনেরা যেভাবে লাঞ্ছনার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, এবং ব্যাকওয়ার্ড ক্লাস যারা এতদিন ছিলেন তাদেরকে যেভাবে রাম রাজত্বের স্বাদ দেবার চেষ্টা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এটার বিরোধিতা কি করে করতে পারেন ওনারা? করতে পারবেন না তো। নৈতিকভাবে মনে তো সবার গোবিন্দ রয়েছে, গোবিন্দ ডাক দিচ্ছে করোনা করোনা,
করতে পারবে না। এবং তার সঙ্গে কে চায় গুন্ডা রাজত্ব শুরু হোক? কারা চায়? যারা গুন্ডা রাজত্বকে সামনে রেখে কিছু কামিয়ে নেওয়ার ধান্দা করছে তারা চায়। তা আজকে যদি গুন্ডা দমন নীতির বিরুদ্ধে ওনারা দাঁড়ান, আজকে যদি ওবিসির যে নতুন ফর্ম হলো তার বিরুদ্ধে তারা দাঁড়ান, তাহলে বাংলার মানুষের সঙ্গে বেইমানি করবেন। আজকে না বলো, তার জন্যই ওনারা পালিয়ে গেছেন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে। আজকে না নতুন বিল পাস হওয়ার কথা ছিল ইউসিসি, হুম। সেই বিল আজ পাস হলো না, বিশেষ কোনো কারণ রয়েছে এর পিছনে? না, বিশেষ কোনো কারণ নেই। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত প্রেক্ষাপট দেখছি এবং ভাবছি এটা নির্দিষ্ট জায়গা থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা জানিয়ে দেবেন। এটা অন্য প্রসঙ্গে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা দুবার খারিজ করে দিল হাইকোর্ট। না, ওনারকে আমি একটা প্রশ্ন করতে চাই। 15 বছর উনি ছিলেন, ওনাদের সরকার ছিল। চোখের চিকিৎসা বলছেন তো? তা চোখের চিকিৎসা গোটা ভারতে আপনি করাতে পারছেন না ভয়ে, আর বাংলায় কেন করাতে পারছেন না? সেই পরিস্থিতি তৈরি করতে পারেননি। আমাদের ভারতে প্রচুর বড় বড় মেডিকেল রয়েছে, প্রচুর স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এইমস রয়েছে, সেখানে যান, সেখানে তো চিকিৎসা হতে পারে। আপনার চোখটা তো বিশেষ করে নিয়ে এসে একদম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ম্যাচ করে তৈরি করেছে বিশেষ টেকনোলজি, এমন বিষয় নয়। আপনার যে অসুবিধা রয়েছে আপনি এখানে চিকিৎসা করান। আর বাংলায় চিকিৎসা কেন করাতে পারবেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন পা ভাঙে হাত ভাঙে নন্দীগ্রাম থেকে এসএসকেএম ছোটে, এসএসকেএমও চিকিৎসা হয় না। উনি তাই এখন যে পরিস্থিতি করে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার, উনি নিজেও জানেন এখানে উনি চিকিৎসা করতে পারবেন না। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থাটা সেবাস্ট্রয়, ঢপেস্ট্রয়, ঢপবাজিস্ট্রয় শেষ। আমরা যে মেডিকেল ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি, আমরা রিফর্ম করার চেষ্টা করছি, কিন্তু যেভাবে গর্ত কেটে নষ্ট করে দিয়ে চলে গেছে সেটা ঠিক করতে একটু সময় লাগে। তরুণীরা রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দলে দুর্নীতি ছিল, আমি যদি আগে এতদিন জানতাম, কোথায় ছিলেন জানতাম। ম্যাডাম? আপনি যখন এসেছিলেন, আপনি যখন সাংসদ হয়েছিলেন, আপনি যখন ওই চিমনির ধোঁয়া দেখে বলেছিলেন শিল্প চলছে, তারপর আপনার মোহভঙ্গ হলো না? এত দিন পর হলো, এত বছর পর হলো, 2024 সাল থেকে 2026 সাল, যখন বাংলায় বিজেপি সরকার এসছে। ওনাকে ব্যবহার করেছে তৃণমূল, সেলিব্রিটি বলে ব্যবহার করেছে। যিনি ব্যবহার হন তাকেই লোকে ব্যবহার করে। আপনি প্রতিবাদ করতে পারতেন, আপনি তখন আসতে পারতেন, আপনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরো বাড়তো। এখন সবাই বলছে পাল্টিবাজ। অন্যদিকে তারাতলা কাণ্ডে কালীচরণকে গ্রেফতার করেছে, করা উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে শুধু কালী কেন, দোয়াত পেন সব দিকেই যাক, কোথাও কি ফিরাদের দিকে কি আঙ্গুল তুলছেন তিনি? দেখুন, ওনাদের পারিবারিক ঝামেলা, এ বলছে ও চোর, ও বলছে বি চোর, এ বলছে সি চোর, এ বলছে মমতা চোর, ও বলছে অভিষেক চোর, এ বলছে কল্যাণ চোর, এ বলছে ফিরাদ হাকিম চোর। ওদের বিভিন্ন চোরের ভেরিয়েন্ট রয়েছে। 5 তলা মল পুরোটাই চোরের দোকান, ওদের মধ্যে করতে দিন না। শেষ প্রশ্ন, সামনেই 21শে জুলাই, হুম। একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, একদিকে কালীঘাটের তৃণমূল, কোথায় যাবে মানে আমি কার, এই নিয়ে এখন প্রশ্ন উঠছে। তৃণমূল তুমি কার? ওনারা বিচার বিশ্লেষণ করুক, এটা নিয়ে আমার কোনো মতামত নেই। আমরা বেশ বসে মজাটা অনুভব করছি। আর আমাদের প্রচুর কাজ রয়েছে। তৃণমূলের অন্দরে কি হলো তা নিয়ে ভেবে আমার কি লাভ? আমার যেটা লাভ, যে শ্রাবণী মেলাটা আমি বড় করে আমরা সবাই মিলে করছি। সবাইকে আমি শ্রাবণী মেলায় আমন্ত্রণ জানাচ্ছি। 14 তারিখ থেকে আমরা হিন্দু সম্মেলন, 14 তারিখ, 15 তারিখ থেকে যজ্ঞ, 18 তারিখ থেকে আপনার শ্রাবণী মেলার জল ঢালা শুরু। আপনারা প্রত্যেকে আসুন। শ্রাবণী মেলাটা জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, এবং তার জন্য ধন্যবাদ আমি মানে আমার বিধানসভাতেও জানিয়েছি, বিধানসভার অন্দরে জানিয়েছি মুখ্যমন্ত্রীকে। তো আমরা প্রত্যেকেই সেই বিষয় নিয়ে ব্যস্ত। আমাদের নানান কাজ রয়েছে, ওনাদের বিষয় নিয়ে ওনারা দেখেন।